নিউজ 18 বাংলায় স্বাগত। নটা নিউজ রুম লাইভ নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা। সবার প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, বাংলায় বিজেপির টার্গেট 21-এ এবং সেখানে কৈলাশ বিজয়বর্গীয় তিনি মন্তব্য করছেন যে কোন রকম কারোর মুখ ছাড়াই, অর্থাৎ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ছাড়াই বাংলায় লড়বে বিজেপি। প্রধানমন্ত্রীর উন্নয়নকে হাতিয়ার করেই বাংলায় 230টি আসন টার্গেট করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। কি বলেন কৈলাশ বিজয়বর্গীয়, শুনবো। सब लोग मिलकर चुनाव लड़ेंगे, मोदी जी के नेतृत्व में यहाँ सरकार बनाएंगे और फिर विधायक तय करेंगे कि हमारा नेता कौन है। हमारे यहाँ डेमोक्रेसी है और इसलिए मुख्यमंत्री कौन बनेगा ये सब विधायक तय करेंगे, पर कलेक्टिव लीडरशिप है हमारे यहाँ। दिलीप दा, मुकुल दा, राहुल जी और पूरी टीम सब मिलकर यहाँ पर चुनाव लड़ेंगे। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অরূপ দত্ত। অরূপ, তোমার কাছে আমি একটা প্রশ্ন করতে চাইবো যে আমরা দেখলাম যে লোকসভা ভোটে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে বরাবরই প্রজেক্ট করে ভোটে লড়লো বিজেপি এবং অনেক রাজ্যে আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মুখ প্রজেক্ট করার পরে বিজেপি লড়েছে। আবার অনেক রাজ্য যেমন উত্তরপ্রদেশ, হরিয়ানা, সেখানে মুখ্যমন্ত্রী হিসেবে কাউকে প্রজেক্টই করা হয়নি। কিন্তু কৈলাশ বিজয়বর্গীয়ের বাংলা সম্পর্কে এই মন্তব্য যে কাউকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করা হচ্ছে না, রাজনৈতিক তাৎপর্যটা ঠিক কোথায়? দেখো, একটা কথা খুব স্পষ্ট যে রাজ্য রাজনীতিতে, বিশেষ করে বিজেপির রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে মুখ্যমন্ত্রী পদের দাবিদার একাধিক লোক। তুমি জানো যে এটা নিয়ে সম্প্রতি যে দিল্লিতে যে বৈঠক হয়েছিল, সেই বৈঠকে এটা নিয়ে মানে রীতিমতো এটা নিয়ে আলোচনা হয়েছে এবং এই বিষয় নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে এবং সেটা খানিকটা প্রকাশ্যেও এসছে। একাধিক নেতা তারা দিলীপ ঘোষের বিরুদ্ধে সেখানে তারা তার নেতৃত্ব, তার কাজকর্ম নিয়ে আপত্তি করেছিলেন বা নানান রকম সমালোচনা করেছিলেন। এই সবকিছুর কিন্তু কেন্দ্র বা এই সবকিছুর মূল বিষয়টা হচ্ছে যে 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপি যদি ক্ষমতায় আসে, রাজ্য মুখ্যমন্ত্রী পদের দাবিদার কে? মুখ্যমন্ত্রী পদের দাবিদার দিলীপ ঘোষ মুখে না বললেও এটা ঠিক যে দিলীপ ঘোষ এই দৌড়ে নিশ্চিতভাবেই আছে। এবং দিলীপ ঘোষ শুধু নয়, একাধিক নেতা, স্বপন দাশগুপ্ত থেকে আরম্ভ করে বাবুল সুপ্রিয় থেকে আরম্ভ করে তখন একাধিক নেতা কিন্তু মনে মনে সেই ইচ্ছা কিন্তু পোষণ করে। ফলে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যদি কোনো নাম, এবং সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব খুব ভালোভাবেই টের পাচ্ছে, ফলে এই মুহূর্তে কোনো নাম সামনাসামনি চলে আসলে তাহলে সেক্ষেত্রে কিন্তু বিরাট একটা সমস্যা হবে। তুমি জানো এর মধ্যে চর্চা চলছে, কোনো নাম আসছে শুভেন্দু অধিকারীকে সামনে রেখে লড়তে যাচ্ছে বিজেপি, কখনো নাম আসছে সৌরভ গাঙ্গুলিকে সামনে রেখে। ফলে এই যে বিভিন্ন নাম সামনে আসা, তাকে ঘিরে কিন্তু রাজ্য বিজেপির অভ্যন্তরে কিন্তু একটা জটিলতা ক্রমশই মাথাচাড়া দিচ্ছে যে তাহলে কে সেই নেতৃত্ব। তাহলে আজকের এতদিন ধরে আমরা যারা এই দলকে যে এই জায়গায় পৌঁছে দিলাম, এই যে 42টা লোকসভার আসনের মধ্যে 18টা আসন আমরা জিতলাম, তার কৃতিত্ব বা তার কে দেবে? ফলে এই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে কোনো নাম সামনে আসুক এটা কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে না এবং এইটা হলে কিন্তু একটা বিরাট সমস্যা তৈরি হবে দলের অভ্যন্তরে এবং যেটা 2021-এর বিধানসভা নির্বাচনে কিন্তু ভয়ঙ্কর জটিলতা তৈরি করতে পারে। সেইটা মাথায় তুমি আমাদের সঙ্গে থাকো। এই প্রসঙ্গে তথাগত রায়, ত্রিপুরা প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, তিনি মন্তব্য করেছেন যে তিনি বাংলায় ফিরে সক্রিয়ভাবে রাজনীতিতে যোগদান করতে চান এবং রাজ্য বিজেপির কয়েকজন নেতার সঙ্গেও তার কথা হয়েছে। তথাগত রায় তিনি ঠিক কি বলেছেন একবার শোনা যাক। এই তো সবে এলাম, 5 মিনিট হলো কলকাতায় পৌঁছেছি, তারপরে একটু বাড়িতে গিয়ে গুছিয়ে বসে আমি একটা রাজ্য সভাপতির অনুমোদিত একটা কোনো জায়গায় গিয়ে যোগাযোগ করব এবং আমি আশা করছি এই 2-3 দিনের মধ্যে আমি যোগ দিতে পারবো দলে। ওদের জিজ্ঞেস করে নিতে পারো, আমাকে সেটা জিজ্ঞেস করার কোনো মানে হয় না। আমি এখন পর্যন্ত তাদের কাছ থেকে চাই যে উত্তর পেয়েছি, সেটাতে আমার মনে হয় আমি এখানে স্বাগত হব। আমি বিজেপি সভাপতির সাথে কথা বলেছি, বিজেপির কেন্দ্রীয় প্রভারীদের সাথেও কথা বলেছি, তারা সবাই আমাকে স্বাগত জানিয়েছে। যদিও তথাগত রায়কে স্বাগত জানিয়েছেন কৈলাশ বিজয়বর্গীয়। मेघालय तथागत राय एक्स प्रेसिडेंट भी है बंगाल भाजपा का, उन्होंने आज कोलकाता आए और बोले भाजपा में फिर काम करने का उसका इरादा है, आपके साथ बैठक भी है। बिल्कुल बिल्कुल बीजेपी से काम करेंगे क्या? करेंगे बीजेपी से करेंगे, हमारे नेता हैं। আমরা
তথাগত রায়ের বক্তব্য শুনে বরফ, সেক্ষেত্রে জানতে চাইবো যে এই তথাগত রায়ের এই বক্তব্য এবং সেই কারণেই কি আগে ভাগে রাজ্য বিজেপির অন্দরে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হলো? দেখো, আমি একটা জিনিস খুব স্পষ্ট করে বলতে চাই যে তথাগত রায় বিজেপিতে মানে সক্রিয় রাজনীতিতে ফিরলে তিনি নিশ্চিতভাবেই বিজেপির সক্রিয় রাজনীতিতে ফিরবেন, কিন্তু প্রথমে তাকে রাজ্য রাজনীতিতে তাকে ফিরতে হবে। এবং সেক্ষেত্রে আমরা মানে কিছুদিন আগেই তথাগতর সঙ্গে কথা হয়েছিল এবং সেখানে তিনি কিন্তু এই ইচ্ছা প্রকাশ করেছিলেন এবং তার আমরা দিলীপ ঘোষের কাছ থেকেও শুনেছি যে কেন্দ্রীয় নেতৃত্ব যদি তাকে অনুমোদন করে সেক্ষেত্রে তিনি রাজনীতিতে আসতেই পারেন। এ ধরনের দৃষ্টান্ত, একাধিক দৃষ্টান্ত রয়েছে পার্টিতে, ফলে সেক্ষেত্রে খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই তথাগত রায় কিছুদিন আগেই কিন্তু দিলীপ ঘোষের এই দুধে সোনা পাওয়া নিয়ে ব্যাপক কিন্তু সেটাকে কটাক্ষ করেছিলেন এবং একাধিকবার এই রাজ্যের বর্তমান যে বিজেপির যে রাজ্যের ক্ষমতাসীন যে দল তাদের যোগ্যতা এবং তাদের প্রাসঙ্গিকতা নিয়ে একাধিকবার কটাক্ষ করেছেন। একদম অনেক ধন্যবাদ। আমরা পাশাপাশি অর্ণব, আমাদের প্রতিনিধি, অপর প্রতিনিধি, তার সঙ্গে কথা বলবো। অর্ণব, তোমার কাছে জানতে চাইবো যে খুব সংক্ষেপে জানতে চাইবো যে এই মুহূর্তে রাজ্য বিজেপির অন্তরে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে কোন কোন নামগুলো ঘোরাফেরা করছে? দেখো, এখনো 9 মাস সময় রয়েছে। সঠিক সময় যদি বা রাজ্যে নির্বাচন হয় সেক্ষেত্রে মে মাসে নতুন সরকার আসবে, অর্থাৎ নির্বাচিত হয়ে আসবে, কিন্তু তার আগে লাগবে ভোট। সেই ভোট পাওয়ার জন্য অন্তত ভোটারদের কাছে জল্পনায় যে নামগুলি উঠে আসছে তাতে প্রথমেই রয়েছে দিলীপ ঘোষের নাম, দ্বিতীয় যে নামটি রয়েছে আজকে যিনি মেঘালয় থেকে ফিরলেন কলকাতায় অর্থাৎ তথাগত রায়ের নাম, বিজেপির ইন্টেলেকচুয়াল সেলের যিনি অন্যতম সাংসদ রয়েছেন স্বপন দাশগুপ্ত, তার নামও ভেসে রয়েছে। এছাড়া আরও কয়েকটি নাম কিন্তু রয়েছে জল্পনাতে, যেমন স্মৃতি ইরানি, ভবানীপুরের মেয়ে, তার নামও কিন্তু রয়েছে মুখ্যমন্ত্রীর তালিকায়। এই নিয়ে একাধিক দাবি দেওয়া বা জল্পনা, এই জল্পনাটা মজা নিচ্ছে হয়তো বিজেপি নেতৃত্ব, বিভিন্ন থেকে পায়ে চায়ের থেকে এই আলোচনাগুলো হচ্ছে। তবে এই কিছুক্ষণ আগে অরূপদা যেমনটা বললো, বিজেপির মধ্যে যে অন্তর্কলহ সেটা আরও তীব্র হওয়ার কারণেই হয়তো এই মুখ্যমন্ত্রীর প্রজেক্ট না করে এই বিধানসভা নির্বাচনে যাওয়ার জন্য একটা পরিষ্কার পার্টির যে নির্দেশিকা বলা যায় সেটা কৈলাস বিজয়বর্গী জানিয়ে দিলেন কিছুক্ষণ আগেই। সব মিলিয়ে জল্পনা রয়েছে একাধিক, দিলীপ ঘোষের নাম রয়েছে, স্বপন দাশগুপ্তের নাম রয়েছে, ক্রিকেটার সৌরভ গাঙ্গুলির নামও কিন্তু জল্পনায় রয়েছে, যদিও সৌরভ গাঙ্গুলি এই বিষয়টি একবারও স্বীকার করেননি, তিনি বিষয়টাকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন। সৌরভ গাঙ্গুলির নামও কিন্তু সেখানে রয়েছে। কাজেই তুমি যদি নামগুলো পরপর জল্পনা দেখতে থাকো তাহলে কিন্তু একাধিক নাম, হয়তো হাতের পাপ শেষ হয়ে যাবে, এই নাম কোথাও থামবে না। সব মিলিয়ে জল্পনা রয়েছে, সেই জল্পনাগুলোকে পাশ কাটিয়ে আগামী বিধানসভা নির্বাচনে কালেক্টিভ লিডারশিপেই এগিয়ে যাবে, এমনটাই কিন্তু বার্তা দিলেন আজ কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির কেন্দ্রীয় নেতা। ধন্যবাদ। এর পাশাপাশি পরে খবরের দিকে যদি নজর রাখা যায়, এই মুহূর্তে কংগ্রেস বিভ্রান্ত। একদিকে কংগ্রেসের সভাপতি নির্বাচন, অন্যদিকে দলের সাংগঠনিক রদবদল, সব ক্ষেত্রেই যেন কংগ্রেস দ্বিধায় রয়েছে। আর এরই মধ্যে আগামীকাল যখন কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক, তার আগেই সোনিয়া গান্ধী, যিনি অন্তর্বর্তী সভাপতি পদে ছিলেন, তিনি তা ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন, এরকমই খবর এলো। যদিও কংগ্রেস মুখপাত্র এই জল্পনা উড়িয়ে দিলেন। দলে পূর্ণ সময় সভাপতি নেই, 1 বছর ধরে অন্তর্বর্তী সভাপতি দিয়ে কাজ চলছে, কিন্তু আর কতদিন? দিশেহারা কংগ্রেস নেতৃত্ব। সোমবার কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে কি নতুন সভাপতি নির্বাচনের প্রক্রিয়া শুরু নিয়ে কোনো সিদ্ধান্ত হবে? এই নিয়ে জল্পনার মধ্যেই ভেসে উঠলেন সোনিয়া গান্ধী। খবর ছড়ায় ঘনিষ্ঠদের কাছে অন্তর্বর্তী সভানেত্রী পদ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছেন সোনিয়া। দলকে দ্রুত নতুন সভাপতি বেছে নিতে বলেছেন। যদিও জল্পনা উড়িয়ে কংগ্রেস মুখপাত্রের দাবি, সোনিয়া গান্ধী ইস্তফা দেননি, এমন কোনো ইচ্ছের কথাও জানাননি। हम बड़े स्पष्ट इस बात को कह देते हैं कि लीडरशिप की समस्या हमको नहीं है, और अगर विश्वास नहीं है तो फिर पूरी दुनिया है आपके लिए। লোকসভা ভোটের পর থেকেই দিশাহীন কংগ্রেস সভাপতি কেন্দ্রিক দল, কিন্তু সভাপতিই নেই বছরখানে। অসুস্থ সোনিয়াই 77 বছর বয়সেও দলকে টানছেন। এই অবস্থায় বিহার, পশ্চিমবঙ্গ, কেরলে বিধানসভা ভোটে লড়তে হবে। প্রত্যাশিত ফল না হলে সংকট আরো বাড়বে। এই অবস্থায় দলে পূর্ণ সময় সভাপতি চেয়ে সোনিয়াকে চিঠি দিয়েছেন 300-রও বেশি নেতা। সূর্যেওয়ালা যাই দাবি করুন না কেন, কংগ্রেসের অন্দরের খবর, দলের ব্যাটন এবার অন্য কারোর হাতে তুলে দেওয়া যায় কিনা সে ব্যাপারে গুলাম নবী আজাদের সঙ্গে টেলিফোনে এক প্রস্ত আলোচনাও সেরে ফেলেছেন সোনিয়া। সোমবারে বৈঠকে এ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা যথেষ্ট।
এখনো রাহুল সভাপতি হতে নারাজ। প্রিয়াঙ্কাও গান্ধী পরিবারের বাইরে থেকে কাউকে সভাপতি করার কথা বলেছেন। कांग्रेस पार्टी में बगावत की बू आ रही है, या जो आज मौजूदा नेतृत्व है इसके नेतृत्व में वो कांग्रेस पार्टी आगे नहीं बढ़ सकती, जो सिर्फ परिवारवाद का प्रतीक है, उसके नेतृत्व में कांग्रेस की नैया डूबने वाली है। সোনিয়াকে নেতৃত্বে থাকার অনুরোধ করে চিঠি দিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরী। তিনি লিখেছেন, কঠিন সময়ে আপনি নেতৃত্ব দিয়েছেন, দলকে সঠিক দিশা দেখিয়েছেন, দল ও সংগঠনে আপনি গ্রহণযোগ্যতা প্রমাণ করেছেন, তাই এই কঠিন সময়ে আপনাকেই নেতৃত্বে থাকার অনুরোধ করছি। বল কিন্তু সেই গান্ধী পরিবারের কোর্টেই। নিউজ 18 বাংলা। মৃত করোনা যোদ্ধাদের শহীদের তকমা সিপিএমের। স্লোগানে নয়, জনগণের পাশে থেকেই মন পাওয়ার কৌশল। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী থেকে পুলিশ, সাংবাদিক, মহামারীর বিরুদ্ধে সামনে থেকে লড়াই করছেন করোনা যোদ্ধারা। অনেকে মারাও যাচ্ছেন। প্রয়াত করোনা যোদ্ধাদের শহীদের তকমা দিল সিপিএম। রবিবার নলিন সরকার স্ট্রিটে রক্তদান শিবিরের আয়োজক ছিল সিপিএম এর মানিকতলা এরিয়া কমিটি। সেখানেই দেখা গেল এই ফেস্টুন। মার্চ মাসের আগে পর্যন্ত ডাক্তারবাবুরা না পিপিই পেয়েছেন, না গ্লাভস পেয়েছেন, না N95 মাস্ক পেয়েছেন, কিন্তু যারা মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করলেন তাদের সকলকেই আমরা মনে করি যে তারা এই করোনা যুদ্ধে শহীদ হয়েছেন। তাদেরকে স্মরণ করে আজকে এই রক্তদান শিবিরের আয়োজন। লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের পাশে থাকা, বহু ঘরবন্দির মুখে খাবার জোগানো, শ্রমজীবী ক্যান্টিন, সেফ হোম, করোনা টেস্টের ব্যবস্থা, এরকম হরেক কর্মসূচি নিয়েছেন সিপিএম এর নিচুতলার কর্মীরা। উঁচুতলার হিসেব, এইসব কর্মসূচির প্রভাব মানুষের মধ্যে পড়েছে। সঙ্গে প্রচুর নতুন মুখ, বিশেষত কম বয়সীরা যুক্ত হয়েছেন। এবার আরেক পদক্ষেপ। করোনার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন অনেক করোনা যোদ্ধা। তাদের শহীদের সম্মান দেওয়ার দাবিতে রাজ্য সরকারকে চিঠি দিয়েছে ওয়েস্ট বেঙ্গল ডক্টরস ফোরাম। এবার সেই কাজটাই করল সিপিএম এর কলকাতা জেলা কমিটি। আমাদের ডাক্তাররা চিকিৎসা করার জন্য বাড়িতে বসে পালিয়ে নেই, তারা চিকিৎসা করেছে লোককে। করতে গিয়ে কিছু ডাক্তার যখন মারা যাচ্ছেন তারা তো শহীদ বটেই, তাদের সম্মান করতে চাই। লোক দেখানো কর্মসূচি না, যারা আসলে আত্মত্যাগ করে মানুষকে বাঁচাচ্ছে তাদের আমরা সামনে আনতে চাই। এটাও আমাদের একটা লড়াই। সিপিএম রাজনৈতিক সংঘর্ষে নিহত দলীয় কর্মী ছাড়া কাউকে শহীদের সম্মান দেয় না, সেনাদেরও না। তারাই এবার প্রয়াত করোনা যোদ্ধাদের শহীদের সম্মান দিচ্ছে। তাতে খুশি বহু চিকিৎসক। এইটুকুনি সম্মান বা এইটুকুনি জায়গা পেলাম যে আমাদের যে এই আত্মত্যাগ, আমাদের বন্ধুদের, আমাদের দাদাদের, আমাদের সিনিয়রদের, তাদের প্রতি একটা শ্রদ্ধা জানানো হলো। তৃণমূল বিজেপির রাজনৈতিক সংঘর্ষ প্রায় রোজকার ঘটনা। তাদের সংঘাতে না গিয়ে করোনাকে অস্ত্র করে প্রভাব বাড়াতে চাইছে ক্রমাগত ক্ষয়িতে থাকা রাজ্যের শাসক দল। ক্যামেরায় সমীরণ বিশ্বাসের সঙ্গে উজ্জ্বল রায়, নিউজ 18 বাংলা। রাজ্য সরকারের পাশে সিপিএম। নদিয়ায় 30টি সেফ হোম তৈরি করতে চায় রাজ্যের প্রাক্তন শাসক দল। কলকাতায় আরও একটি শ্রমজীবী ক্যান্টিন খুলল সিপিএম। যাদবপুরে শ্রমজীবী ক্যান্টিনের দ্বিতীয় রান্নাঘর। করোনা পরিস্থিতিতে নিম্নবিত্তদের জন্য অল্প মূল্যে দুপুরের খাবার তুলে দেওয়ার জন্য সিপিএম এর এই উদ্যোগ। দলের যাদবপুর পূর্ব এরিয়া কমিটির উদ্যোগে গড়ফায় দলীয় অফিসে চালু দ্বিতীয় শ্রমজীবী ক্যান্টিন। এখান থেকেই এবার থেকে 4টি কেন্দ্রে রান্না করা খাবার যাবে। রবিবার 600 প্যাকেট বিলি করা হয়, প্যাকেট পিছু 20 টাকা। এদিনের মেনুতে ছিল ডাল, ভাত, সোয়াবিনের তরকারি। মানুষের বিপদে মানুষের পাশে দাঁড়াবে, এটাই স্বাভাবিক। যাদবপুরে একটা শ্রমজীবী ক্যান্টিন ইতিমধ্যে চালু হয়েছে। যাদবপুরের মধ্যে একটা গরফা 600 লোকের কাছে পৌঁছে দেবে 4টে সেন্টারে। এই উদ্যোগ প্রথম শুরু করেছিল যাদবপুরের ছেলেরা, যাদবপুর ক্যান্টিন। এখন সেটা একটা গোটা রাজ্যব্যাপী একটা মডেল হয়ে গেছে। শুধু দুস্থ নিম্নবিত্তদের পেট ভরানোই নয়, রাজনীতি সরিয়ে মহামারী মোকাবিলাতেও ময়দানে সিপিএম। নদিয়া জেলায় সেফ হোম তৈরির উদ্যোগ নিল সিপিএম এর জেলা কমিটি। জেলায় 30টি এরিয়া কমিটি রয়েছে। সব এরিয়াতেই সেফ হোম তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। সেফ হোমগুলিতে থাকবে অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডার ও অ্যাম্বুলেন্স। ইতিমধ্যেই তৈরি হয়েছে পিপলস ভলেন্টিয়ার টিম। তথ্য সংগ্রহের কাজও শুরু হয়েছে। কোভিড মোকাবিলায় রাজ্য সরকারের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করতেই এই উদ্যোগ বলে নদিয়া জেলা সিপিএম এর পক্ষ থেকে জানানো হয়েছে। সরকারের পক্ষে সমস্ত বিষয়কে সমাধান করা সম্ভবপর নয়। আমাদের দেশের যা স্বাস্থ্য কাঠামো, একদিক থেকে সরকারের কাছে দাবি উত্থাপন,
আরেক দিক থেকে মানুষের পাশে থাকার পরিকল্পনা আমরা নিয়েছি। আগামী কয়েকদিনের মধ্যেই নদিয়ায় সেফ হোম চালু হয়ে যাবে বলে আশাবাদী জেলা সিপিএম নেতৃত্ব। নদিয়া থেকে রঞ্জিত সরকার, নিউজ 18 বাংলা। ফ্ল্যাটে গিয়েছিলেন সিবিআই আধিকারিকরা এবং রাধুনী হাউসমেট এবং সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিথানিকে তারা জিজ্ঞাসাবাদ করে এবং এই তিনজনের কথায় অসঙ্গতি পাওয়া যাচ্ছে এবং সোমবার রিয়া চক্রবর্তীকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এরকমও খবর পাওয়া যাচ্ছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি অরুণিমা। অরুণিমা, এই যে রিয়া চক্রবর্তীকে ডাকার একটা সম্ভাবনার কথা বারবার উঠে আসছে, সেটি কবে হতে পারে এবং আর কাকে কাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে? শর্মিষ্ঠা, যেমনটা আমরা বারবার বলছি, নীরজ সিং সুশান্তের কুক এবং সিদ্ধার্থ পিঠানি তার সঙ্গে দীপেশ পাবনকে জেরা করেছে। গতকাল একটা ম্যারাথন জেরা করে এবং আজকে সকাল থেকেও তাদের যে মুখোমুখি বসিয়ে সিবিআই জেরা করছিল এবং তাদের বয়ানে কিন্তু অসঙ্গতি রয়েছে। 14ই জুনের ঘটনা তিনজন তিন রকম ভাবে বর্ণনা দিচ্ছেন, তাই জন্য তাদের একদম সিন রিক্রিয়েট করার জন্য কালকে যেটা করেছিল পুনর্নির্মাণ, কালকে একটা দামি ডেড বডি নিয়ে করা হয়েছিল, আজ তা হয়নি, কিন্তু সেখানে গিয়ে সিবিআই খুঁটিনাটি বোঝার চেষ্টা করে ঠিক কি হয়েছে। এবং আমরা অন্য দিক থেকে যদি দেখি, আজকে সুশান্ত সিং এর সাইকোলজিস্ট যিনি, তার সঙ্গে গিয়ে হিন্দুজা হসপিটালে দেখা করেছেন সিবিআই আধিকারিকরা এবং তার পাশাপাশি ব্যান্ড্রা পুলিশ স্টেশনে গেছেন এবং রিয়া সুশান্ত একটি রিসর্টে ছিল 2 মাসের জন্য, সেখানে গিয়েছেন। নানান দিক থেকে নানান ক্রস চেক কিন্তু সিবিআই টিম করে চলেছে। এবং আরেকটা কথা বলে রাখা হলো, সুশান্তের ল্যান্ডলর্ড মানে ব্যান্ড্রা বাড়ির যে বাড়িওয়ালা, তার সঙ্গেও কথা বলেছেন। এবার চারিদিক থেকে শোর হয়ে তারপরেই রিয়ার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন এবং রিয়াকে ডাকতে চাইছেন, তলব করতে চাইছেন সিবিআই কর্তারা। যতটুকু খবর আসছে, সোমবার কাল রিয়াকে ডাকা হতে পারে এবং এই যে বাড়ির 3 জন সদস্য সিদ্ধান্ত, নীরজ এবং দীপেশ, এদের সামনাসামনি মুখোমুখি বসিয়ে রিয়ার সঙ্গে কথোপকথন হবে, রিয়াকে জেরা করা হবে। এবং আরেকটা জিনিস, 4 নম্বর ব্যক্তি কেশব, যে আরেকজন কুক, তাকে তলব করা হতে পারে কাল। ধন্যবাদ। এবার আবহাওয়ার দিকে নজর দিতে হবে। দক্ষিণবঙ্গে ফের ভারী বৃষ্টি হতে পারে এরকমই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরে। মঙ্গল এবং বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। আগামীকাল থেকে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা সেরকম ভাবে না থাকলেও মঙ্গল ও বুধবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে দক্ষিণবঙ্গে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে বেশ কয়েকদিন ধরে টানা বৃষ্টি হয়েছিল, মাঝে 2 দিন সেভাবে বৃষ্টি হয়নি। ইতিমধ্যে জলের তলায় বেশ কিছু এলাকা, উত্তরবঙ্গেও বেশ ভারী প্রভাব পড়েছে এই বৃষ্টির জেরে। যদি দক্ষিণবঙ্গে মঙ্গল ও বুধবার থেকে ফের ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে, বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ সাহা। বিশ্বজিৎ, কোন কোন জায়গায় সব থেকে বেশি বৃষ্টি হতে পারে? চোখ রাখবো পরে খবরের দিকে। এই যে টানা বৃষ্টি ছিল, যেরকমটা বলছিলাম, রাজ্যের একাধিক এলাকা এই মুহূর্তে জলে তোলা। কিন্তু যদি মৌসুমী দ্বীপের কথা বলা যায়, আমরা দেখেছিলাম যে আমফানে ব্যাপক প্রভাব পড়েছিল সেখানে, তার উপর এই টানা বৃষ্টি। এই মুহূর্তে এই মৌসুমী দ্বীপ অস্তিত্বের সংকটে রয়েছে। তো ছেড়ে নির্জন দ্বীপের হাতছানি, প্রায় 2.5 কিলোমিটার বালুচর জুড়ে পর্যটনের নয়া ঠিকানা হয়ে উঠেছিল নিরালা মৌসুমী। সুন্দরী মৌসুমীর প্রথম তছনছ হওয়া আমফানে ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় বালিয়ারা। পর্যটকদের জন্য তৈরি বেশিরভাগ ক্যাম্পই ভেঙে পড়ে, এলোমেলো হয়ে যায় স্থানীয় জনজীবন। করোনার দাপটে পর্যটক না এলেও ছন্দে ফিরছিল দ্বীপ, কিন্তু অমাবস্যার ভরা কোটাল ও নিম্নচাপের জোড়া ফলায় ফের বিধ্বস্ত মৌসুমী। সমুদ্রের নোনা জলে তলিয়ে গিয়েছে বহু ক্যাম্পের আসবাবপত্র, ভেঙে পড়েছে মাটির ঘর, এমনকি 50 ফুট বালুচর সমুদ্র গর্ভে চলে গেছে। চিনাই নদীর বাঁধ অনেক জায়গায় ভেঙে পড়েছে। আমাদের 3 দিকে যে নদী দ্বারা বেষ্টিত, তার বিস্তীর্ণ অংশ নদী বাঁধ ভেঙে গেছে, যার নোনা জল প্লাবিত হয়ে এখানে প্রায় 150 থেকে 200 পরিবার নোনা জলে প্লাবিত হয়ে গেছে। 500 বিঘা মতো চাষের জমি নষ্ট হয়েছে। এভাবে কুড়িয়ে বাড়িয়ে বাঁচতে চায় না মৌসুমী, চায় স্থায়ী সমাধান। কংক্রিটের বাঁধেই রয়েছে সমাধান সূত্র, বলছেন স্থানীয়রা। দীর্ঘদিন ধরে বড় কোনো কাজ হয়নি নদী বাঁধের, নতুন করে কংক্রিট বাঁধ নির্মাণ করে তাহলেই স্থায়ী সমাধান হওয়া সম্ভব। ফের কবে মাথা তুলে দাঁড়াতে পারবে জানে না মৌসুমী। তবু বঙ্গোপসাগরের উপকূলে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া সুন্দরী।
মৌসুমী দ্বীপ থেকে বিশ্বজিৎ হালদার ও অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। তবে শুধুমাত্র মৌসুমী দ্বীপ নয়, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের বেশ কয়েকটি গ্রাম এই মুহূর্তে জলের তলায়, এবং এই যে নদী পার এলাকা ভাঙছে তার প্রতিবাদে গ্রামবাসীরা আজ বিক্ষোভও দেখান। সাকরাইল এবং পাঁচটার বিস্তীর্ণ এলাকাও এই মুহূর্তে জলের তলায়। গালুডি থেকে নতুন করে 90 কিউসেক জল ছাড়া হয়েছে। পুষছে সুবর্ণরেখা নদী। নদীর জলে প্লাবিত সাকরাইলের বেশ কয়েকটি গ্রাম। নিকাশি ব্যবস্থা না থাকায় জল বেরোতে পারছে না। জলবন্দী কয়েকশো পরিবার। পাঁচড়ার কয়েকটি গ্রামে বাড়ির ভিতর জল ঢুকে গেছে। জল বের করছেন গ্রামবাসীরা। এই যে আমাদের এই রাস্তাটা যেন হয়, এবং আমাদের ঘরে জল ঢুকে যাচ্ছে, বাড়ি ভেঙে যাচ্ছে, কোনো ড্রেন হচ্ছে না। টানা বৃষ্টিতে জল বেড়েছে কংসাবতীতে। শুরু হয়েছে নদী পাড়ের ভাঙন। প্রতিবাদে রবিবার ঝাড়গ্রাম মেদিনীপুর রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা। লালগড় থানার পুলিশ গিয়েও অবরোধ তুলতে পারেনি। শেষমেশ বিডিওর আশ্বাসে ঘণ্টা চারেক বাদে অবরোধ ওঠে। আমাদের নদী ভাঙনের সমস্যা, এটাই দীর্ঘ 20 বছর থেকে ভেঙে আসছে। কোনো প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? কোনো ব্যবস্থা নেয়নি। শালবনীর লক্ষণপুরে জলের তোড়ে ক্যানেলের পাড় ভেঙে জলের তলায় 400 বিঘা ফসলি জমি। কৃষকদের অভিযোগ, ক্যানেলের ভাঙা অংশ মেরামত করা হয়নি। ক্যানেল পাড়ের প্রায় 20 ফুট জলের তোড়ে ভেঙে যায়। হয় জল বন্ধ করুন, তারপর রিপেয়ার করুন, কিন্তু ওই অবস্থায় ওনারা কাজ করে কাজটা সাবমিট করে চলে যায়। পরের দিন সকাল থেকেই ঘটনা। কংসাবতী জলে প্লাবিত কেশপুরের কয়েকটি গ্রাম। ভেসে গেছে গড়বেতার কাঠের পোল। হুগলি বাঁকড়া যাওয়ার এই পোলের জায়গায় কংক্রিটের সেতু তৈরির দাবি জানিয়ে আসছেন স্থানীয় মানুষ। সকালে বৃষ্টি থামলেও দুপুরের পর থেকে ঝাড়গ্রামে ফের বৃষ্টি শুরু হয়েছে। নদীগুলির জল বাড়তে থাকায় আতঙ্কে সাধারণ মানুষ। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস ও ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা। এদিকে একই অবস্থা ঘাটালেও। 3 দিন পরেও সেখানে এখনো জল যন্ত্রণা রয়েছে। বেশ কিছু বাড়ি, দোকান এই মুহূর্তে জলের তলায়। শিলাবতী নদীর জল বেড়েই চলেছে। কৃষি জমিও জলের তলায় রয়েছে। নতুন করে প্লাবিত হচ্ছে একাধিক গ্রাম। প্রশাসন সূত্রে খবর, প্রায় ঘাটালের 25টি গ্রাম পঞ্চায়েত এলাকায় জলে ঢুকেছে। জল বাড়ছে ঘাটাল পুরসভার 12টি ওয়ার্ডে। এখন পরিস্থিতি তো ডুবে আছে, চারদিকে ডুবে আছে, দেখছেন যাতায়াতের অসুবিধা, কেননা চারদিকেই পানা, সব পুকুর জাম। আমি নৌকা নিয়ে এলেও নৌকা ওই বাড়িগুলোর পেছন দিকে আছে, সামনে যে বাড়িগুলো আছে ওই বাড়ির পেছন দিকে নৌকা আনাও সমস্যা। এই জল পেরিয়ে যাওয়া, এক হাঁটু এক জাং জল পেরিয়ে যাওয়া। আমার সামনে এই বাড়িতে ক্যারাল আছে, নৌকা বাওয়ার জন্য যে ক্যারাল, সেই নৌকা পেছনে আছে, ওখান থেকে খুলে নিয়ে যাবো, কারণ ও পাশটা জল আরো বেশি। আমরা এখন আছি ঘাটাল পৌরসভার 9 নম্বর ওয়ার্ড। এই জায়গায় দেখতেই পাওয়া যাচ্ছে যে প্লাবিত হয়েছে এলাকা, রাস্তাঘাট ডুবে গিয়েছে, নৌকো ডিঙি একমাত্র অবলম্বন যাতায়াতের, বাড়িও ডুবেছে। আমরা আছি জলের মধ্যে নৌকাতে, এবং সেই নৌকায় যাত্রীদের কাছ থেকেই শুনে নেব কি পরিস্থিতি। দাদা, আপনি তো এলাকার বাসিন্দা, কি অবস্থা এখন আপনার এলাকার? এখানে মানুষের বন্যার জন্য খুব যাতায়াতের অসুবিধা হচ্ছে। কারো বাড়িতে ডোঙা নেই, কারো নৌকা নেই, খুব জল পেরিয়ে সবাইকে যাতায়াত করতে হচ্ছে। তারপর অনেকের বাড়ি জল ঢুকে গেছে, খুব অসুবিধার মধ্যে পড়েছে। খাবার জলের অসুবিধা হয়ে যাচ্ছে, খাবার দ্রব্য ঠিক মতো পাওয়া যাচ্ছে না। জল মোটামুটি এখনো বাড়ছে, কোথায় গিয়ে পৌঁছাবে ঠিক বোঝা যাচ্ছে না। এখনো পর্যন্ত গভীর নিম্নচাপের আশঙ্কা রয়েছে। যদি নিম্নচাপ হয় তাহলে ঘাটালের বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিতে পারে। সুকান্ত চক্রবর্তী, নিউজ 18 বাংলা, ঘাটাল। এবার চোখ রাখবো শান্তিনিকেতনের দিকে। শান্তিনিকেতনে মেলার মাঠে কি পাঁচিলের প্রয়োজনীয়তা রয়েছে, কি ভাবছে শান্তিনিকেতন? আজ পুলিশ সুপার তা জানতেই সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন এবং আশ্রমিকদের বাড়ি বাড়ি গেলেন, কথা বললেন তাদের সঙ্গে, এমনকি পথ চলতি মানুষের সঙ্গেও কথা বলে জনমত বুঝতে চাইলেন।
পৌষমেলার মাঠে পাঁচিল তোলাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল শান্তিনিকেতন। জড়িয়ে গেছে হাই ভোল্টেজ রাজনীতি। কেন্দ্র রাজ্য সংঘাতও বাদ যায়নি। তারই মধ্যে রবিবার সাইকেলে ঘুরলেন বীরভূমের পুলিশ সুপার। পৌষমেলার মাঠে পাঁচিল নিয়ে কি ভাবছেন, সাইকেলে চেপে আশ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে মতামত নিলেন এসপি নিজেই। পুলিশ সুপার শ্যাম সিং এর সঙ্গে ছিলেন পুলিশ আধিকারিকরা। 19 তারিখে একটা মিটিং হয়েছিল, সেখানে এলাকার অনেকে এসেছিলেন, সম্মানিত গুণীজন ব্যক্তিরা। তারা অনেক কথা সেদিন বলেছিলেন। আমাদের মনে হলো একবার ওনাদের বাড়ি যাওয়া উচিত। তাদের সাথে কথা বললাম, তাদের সমস্যা কথা তারা জানিয়েছেন। একজন ভদ্রমহিলা জানালেন কি ওনার ইভেন হসপিটাল যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। এখন যেখানে গেছিলাম ভদ্রলোকের বয়স 82 বছর, উনি ওনার চিন্তার কথা বলেছেন আর কি। পুলিশের কাছে তাদের মতামত জানালেন আশ্রমিকরা। পাঁচিল তোলার নামে জায়গাগুলোকে নষ্ট করা হচ্ছে, একেবারে কুশ্রী পাঁচিল উঠছে চতুর্দিকে। আমি একদম চাই না যে পাঁচিল হয়। পাঁচিল সম্বন্ধে আমাদের বক্তব্য কি, এবং আমাদের উত্তর হচ্ছে আমরা কোনো রকম ভাবেই পাঁচিল আমরা চাই না, কারণ আমার কোনোভাবেই মনে হয় না যে পাঁচিল আমাদের সুরক্ষিত করছে। গত বুধবার সব পক্ষকে নিয়ে বৈঠক ডাকেন জেলা শাসক। বৈঠকে যোগ দেয়নি বিশ্বভারতী কর্তৃপক্ষ। শনিবার খোলা চিঠিতে বিস্ফোরক অভিযোগ তুলেছেন বিশ্বভারতীর উপাচার্য। 17ই আগস্ট 2020 রেড লেটার ডে। রাজনৈতিক কর্তাদের উৎসাহে ভাঙচুর লুটতরাজ চলেছে। কতিপয় মানুষের নির্দেশে পেশি শক্তির প্রকাশ ঘটেছে। শিক্ষার্থীদের পর্যাপ্ত নিরাপত্তার জন্য শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতেই পাঁচিল দেওয়ার সিদ্ধান্ত। খোলা চিঠিতে লেখেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। এই ঘোলাটে অবস্থায় মাঠে নামানো হলো পুলিশ সুপারকে। রাজনৈতিক দ্বন্দ্বের মধ্যেই সমীক্ষায় নামলেন পুলিশ সুপার। শান্তিনিকেতন থেকে ইন্দ্রজিৎ রুজ, নিউজ 18 বাংলা। ফের অঙ্গদানের নজির। ব্রেন ডেথ হয়ে গিয়েছে এমন এক ব্যক্তির অঙ্গদান করা হচ্ছে। এক যুবক যার দুটি কিডনি যাচ্ছে এই মুহূর্তে SSKM হাসপাতালে, আর কর্নিয়া যাচ্ছে শঙ্কর নেত্রালয়। ব্রেন ডেথে নর্মালি আমরা দেখি টিভিতে যেটা আমরা যে একটা অঙ্গদান করা যায়, তো তা আমাদের ইচ্ছা, যদি সে থাকবে না, যদি সে কারো কোনোটা কেউ বাঁচে, প্রাণ বাঁচে, তাদের আজকে আমার ভাইপো 12 বছরের, সে বাবাকে হারালো, যদি কেউ সন্তান বাবাকে ফিরে পায় সেটাই বাঁচানো, আমার একটু কিছু করার নেই। পেশেন্টের একটা বিশাল বড় টিউমার ছিল ব্রেনে, বিশাল বড় একটা টিউমার ব্রেনে, আর কোনো সমস্যা নেই, সেজন্য হি ইজ অ্যান আইডিয়াল ক্যান্ডিডেট ফর অর্গান ট্রান্সপ্লান্টেশন। ম্যাডাম, এখান থেকে হায়দ্রাবাদের এই রুটটা গ্রিন করিডোর কোথাও অবধি হবে, তারপর কিভাবে ওনারা চার্টার ফ্লাইটে এসছেন, আরেকটা চার্টার ফ্লাইট রেডি আছে, এবং আমরা লোকাল পুলিশ এবং সেন্ট্রাল যারা ট্রাফিকের সিনিয়র অফিসার্স আছে সবাইকে বলা আছে, সেই অ্যারেঞ্জমেন্টটা ওনারা আমাদের হেল্প করছেন। লকডাউনে ধাক্কা খেয়েছিল, কিন্তু সেই ধাক্কা থেকেই সম্ভাবনার দরজা খুলে যায়। অনলাইনে দেদার বাংলা বই বিকোচ্ছে, আর এই দেদার বাংলা বই বিকোচ্ছে দেখে বাংলা বইয়ের বাজারও স্বাভাবিকভাবেই চাঙ্গা। অনলাইন ভয় দেখাচ্ছিল, অনলাইনই আশা যোগাচ্ছে। অনলাইনের অক্সিজেন পেয়ে চাঙ্গা বাংলা প্রকাশনা সংস্থাগুলো। লকডাউন চলাকালীন আমরা যেটা শুরু করলাম মিত্র ঘোষ প্রধানত, সেটা হচ্ছে প্রত্যেক বাড়িতে বাড়িতে পৌঁছে দেয়া। আগে যদি 900 টাকা ডেইলি অর্ডার আসতো, এখন সেটা 90,000। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জুতোর বাজারে তখন ঘোর মন্দা। লন্ডনে সবজির সঙ্গে জুতো পৌঁছে দেওয়া শুরু করেন এক তরুণ শিল্পপতি। টমাস বাটা বলতেন, জুতোটাও যে জামা কাপড়ের মতোই প্রয়োজনীয় সেটা মনে করানোর দরকার ছিল। লকডাউনেও সেই একই পরিস্থিতি, দোকান বন্ধ, ছাপাখানায় তালা। তখনই পথ দেখালো অনলাইন। রবিবার মিত্র ও ঘোষ প্রকাশ করলো বিনোদ ঘোষালের লেখা কে বাজায় বাঁশি। বিক্রি শুরু হয়ে গিয়েছে অনলাইনে। বিভিন্ন প্রকাশনা সংস্থারও অনলাইনে বিক্রি বাড়ছে দ্রুত। একসময় এই অনলাইন নিয়ে দুশ্চিন্তার অন্ত ছিল না প্রকাশকদের। লকডাউন সম্ভাবনার দরজা খুলতেই সেই তালিকায় নাম লেখাচ্ছে বিভিন্ন প্রকাশন সংস্থা, কারণ দেওয়াল লিখনটা এখন স্পষ্ট। অনলাইনের ওপরে ফোকাস করতেই হবে। ডিজিটাল মাধ্যম যেটা, সেটাকে ডিনাই করলে আপনি পেছন দিকে হাঁটবেন। ক্যামেরা অসিত দাসের সঙ্গে সুশোভন ভট্টাচার্য, নিউজ 18 বাংলা। বাংলায় যখন ইলিশ অগ্নিমূল্য বাজারে, তখনই মুর্শিদাবাদের জলঙ্গি থেকে 10 লক্ষের ইলিশ বাজেয়াপ্ত করা হলো।
চোরা পথে নিয়ে যাওয়া হয়েছিল। কিভাবে নিয়ে যাওয়া হচ্ছিল? পাটের তলায় 15 বস্তা ইলিশ পাচার করা হচ্ছিল। এই প্রথম এত চোরা ইলিশ উদ্ধার করা হয়। ইলিশ কাস্টমসের হাতে তুলে দিয়েছে বিএসএফ। দশ লক্ষের চোরাই ইলিশ বাজেয়াপ্ত। বাংলাদেশ থেকে এই ইলিশ আনা হচ্ছিল। মুর্শিদাবাদের জলঙ্গি থেকে ইলিশ উদ্ধার করা হয়। পাটের তলায় 15 বস্তা ইলিশ অর্থাৎ 600 কেজি ইলিশ বাজেয়াপ্ত করা হয়।